আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন বিপ্লব দেব সহ 4 জনের দল। সন্ধে 6:30টায় দমদম বিমানবন্দরে পৌঁছবেন তারা। তারপর সেখান থেকে উত্তর কলকাতার মাহেশ্বর ভবনে যাবেন, কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে। সোমবার এই টিম যাবে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জয়নগরে, এরপর মঙ্গলবার যাবে কোচবিহারে। এদিন বঙ্গ বিজেপির তরফে 6 সদস্যের দল কেন্দ্রীয় টিমের সঙ্গে কোঅর্ডিনেশন করবে। সেই দলে যথাক্রমে আছেন অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা, সুকুমার রায়রা। বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিজেপি সাংসদ। থাকছেন রবিশঙ্কর প্রসাদ, প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী, বিজেপি সাংসদ। এদিকে সঙ্গে থাকছেন ব্রিজলাল, প্রাক্তন ডিজিপি, উত্তরপ্রদেশ রাজ্যসভার সাংসদ, বিজেপি। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সহকর্মী সত্যজিৎ পালের সাথে। সত্যদা, আজ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল আসছে, আর এই দলের মধ্যে যারা যারা সদস্য হিসেবে থাকছেন তাদের নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, কি জানতে পারছো? একদমই দেখো, ভোট নির্বাচন শেষ হওয়ার পর বিশেষ ফলাফল ঘোষণা হওয়ার পর কিন্তু রাজ্যে হিংসা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারবার তারা যে আক্রান্ত, সেই ছবিটাই সামনে এসছে এবং অভিযোগের তীর কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, বিশেষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টিম গঠন করেছেন এবং তারা আসছে এই ভোট পরবর্তী হিংসার পর্যালোচনা করতে। আমি তোমাকে প্রথমেই যেটা জানাবো, এটা হচ্ছে কিন্তু বিজেপির অভ্যন্তরীণ কারণ দলের একটা কমিটি, এটা কোনো সরকারের কমিটি নয়, সরকারের কোনো অংশ নয়। ফলে স্বাভাবিকভাবেই দল তাদের নিজের কর্মীদের, এই আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে টিম পাঠাবে। কিন্তু এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই টিমের নেতৃত্বে কিন্তু রয়েছেন বিপ্লব কুমার দেব। কারণ তিনি এক সময় কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা জানি বাংলায়, পশ্চিমবঙ্গে যেমন বাংলা ভাষায় কথা বলা হয়, ঠিক তেমন ভাবেই ভারতবর্ষের আরেকটি রাজ্য সেটা ত্রিপুরা, এখানে কিন্তু বাংলা ভাষায় কথা বলা হয়। ফলে ত্রিপুরার বিপ্লব দেব তিনি আসায় একদিকে যেমন সাধারণ মানুষের কথা বুঝতে পারবেন, সত্যি কথা আক্রান্ত বিজেপি নেতা কর্মীরা কিন্তু তাদের মতামতটা সঠিকভাবে তুলে ধরতে পারবেন। দ্বিতীয়ত আসছে কিন্তু রবিশঙ্কর প্রসাদ, তিনি কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী, তিনি একজন প্রখ্যাত আইনজীবী। ফলে তিনি আইন বিষয়টা ভালো বুঝবেন, সেগুলো কাজে রাখা হয়েছে। পাশাপাশি প্রাক্তন ডিজিপি, আমরা জানি উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি রয়েছেন এই টিমে, একজন পুলিশ কর্তা, তিনি একজন প্রখ্যাত পুলিশ কর্তা এবং বর্তমানে বিজেপি সাংসদ। ফলে তিনিও আইন বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আরেকদিকে রয়েছে একজন মহিলা নেত্রী, কবিতা প্রতিদান। দেখো টিমটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। একদিকে যেমন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন বাঙালি নেতা রয়েছেন, আইনজীবী রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, একজন মহিলা নেত্রী, যাতে মহিলারা আক্রান্ত হয়েছে তারা তাদের মতামত তুলে ধরতে পারে। ফলে সুন্দর টিম সাজিয়ে কিন্তু পাঠানো যায়। এবার দেখো বাংলায় যে ভোট পরবর্তী হিংসা, এটা নিয়ে যদি আমরা কথা বলবো, তো ভোট পরবর্তী হিংসা সত্যি কি আমাদের কাম্য প্রয়োজন ছিল কি? খুবই বারবার এই বাম জামানা যখন ছিল তখনও কিন্তু এই বারবার কিন্তু এই রক্তাক্ত হয়েছে বাংলা। যদিও ভোটের আগে এবং ভোটের পরে বারবার সেই ছবি সামনে এসছে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর সে কিন্তু ধারা কিন্তু বজায় রয়েছে। ফলে এখানে কিন্তু একটা প্রশ্ন উঠে যায়, কোন বাংলা আমরা বাস করছি? কেনই বারবার? কারণ ভোটাধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ সেটা প্রয়োগ করবেন, কিন্তু সে প্রয়োগ করতে গিয়ে কিন্তু আক্রান্ত হতে হবে। কেউ শাসক দলের পক্ষে থাকবেন, কেউ বিরোধী দলের পক্ষে থাকবেন, কেউ অন্য দলের পক্ষেও থাকতে পারে। কিন্তু আক্রান্ত তাকে কেন হতে হবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে? এটা একটা প্রশ্ন উঠে যায়। আরেকটা যে প্রশ্ন ওঠে সেটা হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা। তুমি জানো রাজ্যের শুধু প্রধান বিরোধী দল বিজেপি নয়, অন্য বিরোধী যারা রয়েছে, যেমন কংগ্রেস বলবো, সিপিএম বলবো, তারাও কিন্তু পুলিশের বিরুদ্ধে দলদাস একটা পোস্টার তুলে লাগিয়ে দিয়েছে যে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠেছে এবং উঠে আসছে। কারণ পুলিশ প্রশাসন যদি সঠিক অফিসে নিজের উর্দির সম্মানটা দিয়ে যদি সঠিক কাজটা করতো, তাহলে এত আক্রান্ত কিছুটা হলেও তো কমতে পারতো। কিন্তু এখানে পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় একটা প্রশ্ন উঠে যায়। কারণ পুলিশের একটা বলবো, পুলিশের যোগ্যতা, পুলিশের এফিসিয়েন্সি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। কারণ তারা কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় বাংলার পুলিশকে। ফলে স্বাভাবিকভাবেই সেই পুলিশের নিষ্ক্রিয়তা, এটা কিন্তু অনেক প্রশ্ন দিকে, যে পুলিশকে
স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয়, সে পুলিশ রাজ্যে বাংলায় থাকতে কেন বারবার রক্তাক্ত হবে বাংলা, বা তাদের গায়ে বা কেন দলদাস পোস্টার লাগিয়ে দেওয়া হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় বিষয়। একদমই। তবে সত্যতা আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই যে যে বৈঠক শুরু হতে চলেছে এই কেন্দ্রীয় দলের কর্মসূচির ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মূলত উপস্থিত থাকছেন না। তো সেই ক্ষেত্রে সেটা কি কোনো রকমের কোনো প্রভাব ফেলতে পারে? একদমই তাই। দেখো, ভোটের ফলাফল ঘোষণা হয়, বিজেপি যে লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েছিল, আমরা জানি অমিত শাহ 35টা আসলে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন, কিন্তু দেখা যায় ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায় বিজেপি কিন্তু ভারতেই থেমে যায়। ফলে বিজেপির তাবর নেতারা, আমরা যে বলি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে এই যে আলুয়ালিয়া, তাবর নেতারা কিন্তু হেরে গেছেন, নিশ্চিত প্রমাণিক। ফলে সেই হারের পর যে ছন্দ ছাড়া বিজেপি একটা কিন্তু টাকাতে চলেছে। কারণ দিলীপ ঘোষ তিনি একদিকে দলের বিরুদ্ধে, দলের এক নেতার বিরুদ্ধে নাম না করে বিষোদ্গার করেছিলেন, এরপর অগ্নিমিত্রা পালকে দলের অসহযোগিতার কথা তুলে ধরেছিলেন, রেখা পাত্র যদি বলি, অমৃতা রাও কৃষ্ণগড়ের প্রার্থী ছিলেন রানিমা, তিনিও কিন্তু দলের বিরুদ্ধে কোথাও একটা অসন্তোষ প্রকাশ করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এটা বিজেপি যে ছন্ন ছাড়া ভাব সে কিন্তু সামনে চলে এসেছিল। কিন্তু এখন ঠিক তারপরেই শুভেন্দু অধিকারী কিন্তু যে সংগঠন নিয়ে যে তিনি সাংবাদিক কেউ নন, এটা কিন্তু সাংবাদিক সম্মেলনকে বোঝানোর চেষ্টা করছেন যে যেটা অভিযোগ উঠে আসছিল যে টিকিট বন্টনে তার একটা বড় ভূমিকা রয়েছে, সেটা কিন্তু তিনি কিন্তু তার বিরুদ্ধে, ফলে একটা যে ছন্ন ছাড়া ভাব সে কিন্তু প্রকাশ্যে চলে এসেছিল। ফলে স্বাভাবিকভাবেই সে তার পর্যালোচনা ফলাফল নেই, ফলাফল খারাপ কেন হলো সেই পর্যালোচনা করতে গতকাল বৈঠক বসেছিল বিজেপি, কিন্তু দেখা যায় সেই বৈঠকের অনুপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বৈঠকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালরা থাকলেও ছিলেন না কিন্তু শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু কোচবিহারে ভোট পরবর্তী হিংসা আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে কোচবিহারে ছিলেন, পাশে ছিলেন নিশ্চিত প্রমাণিক। ফলে এখানে কিন্তু আলোচনা ভাব বিজেপির এটা কিন্তু আবার কিন্তু সামনে চলেছে যে কোথাও কি বিজেপির মধ্যে দ্বন্দ্ব বিভেদটা কিন্তু দিন দিন আরো বাড়ছে। এখন দেখো, দিলীপ ঘোষের অভিযোগের তীর কিন্তু ছিল শুভেন্দু অধিকারী। এমনকি যদি আমরা সোশ্যাল মিডিয়া দেখি, সেখানে দিলীপ ঘোষের অনুগামীরা তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাচ্ছিলেন। এবং এই যে কর্মীদের মধ্যে একটা ছন্ন ছাড়া নেতাদের পরস্পর বিরোধী মন্তব্য, যার ফলে কর্মীদের মনোবল ভাঙছে এবং তারা কিন্তু আরো বেশি, বিশেষ করে তাদের নেতার পক্ষে দাঁড়িয়ে অন্য নেতাদের আক্রমণ করছিল সোশ্যাল মিডিয়ায়। ফলে বিজেপির যে ফাটল কিন্তু দিন দিন আরো বড় হচ্ছিলেন, যার ফলেই কিন্তু গতকাল বৈঠক বসলো, কিন্তু সেখানে কিন্তু সেই ফাটল কিন্তু আকাশে চলে এসছে অনুপস্থিত বিরোধী দলেরা। ফলে বিজেপি আবার কি নিজেদের সংঘবদ্ধ করতে পারবে বা করতে পেরেছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে দিশা। তবে সত্যদা, আর তো কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় সেই প্রতিনিধি দল পৌঁছতে চলেছেন দমদম বিমানবন্দরে। তো তাদের স্বাগত জানানোর ক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? না দেখো, প্রথমত তারা কিন্তু আক্রান্ত নেতাকর্মীদের পাশে রয়েছেন। ফলে তাদের যে নিয়ে তাদের তো কোনো উদ্বোধন বা তেমন কোনো কাজে আসছেন না যে তাদের স্বাগত জানানো পূরণ করার ব্যাপারটা থাকে। এখন যেটা একটা দলীয় প্রোটোকল থাকে যে কেউ অন্য রাজ্য থেকে বা কমিটিতে কেউ আছে তাদেরকে পাশে রাজ্য থেকে কমিটিতে কেউ নিশ্চয়ই যাবেন, কিন্তু সেভাবে স্বাগত জানানোর আরম্ভটা মনে হয় থাকবে না। কারণ তুমি জানো যে আক্রান্ত কিন্তু বিজেপির নেতা কর্মীরা তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই তদন্ত করতেই কিন্তু তারা আসছেন। ফলে স্বাগত জানানোর তেমন করে আরম্ভ থাকবে না, থাকার কথাও না। কারণ বহু কিন্তু এটা কিন্তু সামনে কোচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বলো, উত্তর চব্বিশ পরগনা, প্রত্যেকটা জেলায় কিন্তু বারবার দেখা গেছে কিন্তু রক্তাক্ত হয়েছে বাংলা। বহু নেতাকর্মী কিন্তু ঘর ছাড়া এবং বহু নেতাকর্মী কিন্তু দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। ফলে এই নেতাদের পাশে তাদের কেন আক্রান্ত বা ঠিক কি কারণে আক্রান্ত, তাদের দ্বারা আক্রান্ত, এই বিষয়ে আলোচনা, এই বিষয়ে তদন্ত করতেই কিন্তু এই কমিটি আসছেন। তারা কথা বলবেন নেতাকর্মীদের সাথে এবং তারপর যে রিপোর্টটা উঠেছে সেটা কিন্তু পৌঁছাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে, এবং তারপর বিজেপির সর্বভারতীয় টিম কি পদক্ষেপ নেয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একদমই। ধন্যবাদ সত্যদা।
এদিকে কেন্দ্রীয় দলের কর্মসূচি সন্ধে 6:30 দমদম বিমানবন্দরে পৌঁছবেন। তারপর সেখান থেকে উত্তর কলকাতার মাহেশ্বর ভবন, সেখানে কথা বলবেন ঘর ছাড়াদের সঙ্গে সোমবার। এদিকে সোমবারের যে কর্মসূচি রয়েছে সেখানে রয়েছে ডায়মন্ড হারবার, জয়নগর খতিয়ে দেখবেন পরিস্থিতি। মঙ্গলবারের কর্মসূচিতে রয়েছে কোচবিহারে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি, যেখানে কেন্দ্রীয় দলের কর্মসূচি রয়েছে খতিয়ে দেখবেন তারা সমস্ত রাজনৈতিক হিংসার ক্ষেত্রে যে যে জায়গা সেই শিকার হয়েছেন সেখানকার পরিদর্শন করবেন তারা। সামনেই বিধানসভার উপনির্বাচন, আর তার আগে বিজেপির কোর কমিটি বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়েছে আলোচনা। তার মধ্যে গুরুত্বপূর্ণ আসন্ন উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবেন স্থানীয় নেতারা, যাদের প্রতি কর্মীদের আস্থা রয়েছে, সংগঠনে যাদের গুরুত্ব রয়েছে, এমন নেতাকেই দিতে হবে অগ্রাধিকার। প্রার্থী নিয়ে যাতে কোনো বাজে পরিস্থিতি না তৈরি হয় সেদিকে রাখতে হবে নজর। 4টি কেন্দ্র থেকে 3টি করে নাম, অর্থাৎ মোট 12টি নাম আজই কেন্দ্রীয় বিজেপির কাছে পাঠাচ্ছে রাজ্য বিজেপি। আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবার সেন্ট্রালে সেটা প্লেস করা হবে, সেখানেও আলোচনা হবে, তারপর সেটা প্রকাশ করা হবে, তৈরি করা হবে। লোকসভা ভোট যেহেতু আপনারা অনেকে প্রার্থী ছিলেন, এই কোর কমিটির প্রায় জনাদশেক প্রার্থী আপনারা ছিলেন, ফল নিয়ে কোনো আলোচনা হলো, জয় পরাজয় নিয়ে? না, এই বিষয় নিয়ে এত কম সময়ের মধ্যে আমার মনে হয় আলোচনাটা হয় না। এই বিষয় নিয়ে আমাদের ভবিষ্যতে আলোচনা হবে। আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে, কিন্তু সেটা ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এখন আমাদের সামনে বিধানসভা উপনির্বাচন আছে, সেই নিয়ে আলোচনা হবে। বৈঠক, সাংগঠনিক বৈঠক, এই বিষয়ে বাইরে বলার অধিকারী আমি নই, বাইরে কিছু বলা যাবে না। প্রার্থী পদ ঘোষণা হোক, তাহলে পরে বুঝতে পারবেন। কবে নাগাদ হতে পারে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তৃণমূল যেরকম অনেক প্রার্থীকে রিক্রুট করছে এবারে, সেই ধরনের কোনো সম্ভাবনা কি আছে? না, সেটা তো প্রার্থী পদ বেরোলে পরে আপনারা বুঝতে পারবেন। এই ভোট পরবর্তী সন্ত্রাস, যারা পরাজিত প্রার্থী তাদের উপরেও একই রকম দায়বদ্ধতা থাকবে, কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ। দেখুন রাজনীতি হচ্ছে নিজের তাগিদে মানুষ করে। যারা নেতৃত্ব দিতে চায়, নেতৃত্ব হিসেবে টিকে থাকতে চায়, তাদেরকে নিজের নিজের এলাকাতে প্রত্যেককে ঘুরতে হবে, তবেই তো নেতা হতে পারবে, নাহলে নচেত নেতা হতে পারবে না। তবে আজকে মোটামুটি একটা করা হয়েছে, কিছু নাম শর্টলিস্ট করা হয়েছে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা ডিসাইড করে নেবেন। আপনারা কি এক আসনে একাধিক নাম দিল্লিতে পাঠাচ্ছেন? হ্যাঁ, 3টে করে নাম, মানে 12টি নাম আপনারা পাঠাচ্ছেন? হ্যাঁ। না, আমাদের যে টিম আসছেন দিল্লি থেকে, আমাদের লিড করবেন আমাদের সম্মানীয় এমপি বিপ্লব দেব মহাশয়। আমাদের সঙ্গে থাকছেন সম্মানীয় পুলিশের ডিজি, এক্স ডিজি ব্রিজলালজি, আমাদের সম্মানীয় রবিশঙ্কর প্রসাদজি এমপি, এবং আরেকজন এমপি কবিতা পাতিদা, উনি থাকছেন। এই 4 জনের টিম থাকছেন এবং আমি থাকবো তাদের সাথে। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, জায়গাগুলো দেখাবার জন্য আমি তাদেরকে অ্যাকম্পানি করবো, এবং আমার সাথে আরও অনেকেই থাকবে।